তেরা চোখের সুবিধে অসুবিধে। শিবরাম চক্রবর্তী। গোড়া চটে গেছে, ভয়ানক রকম চটে গেছে। কোনো মানুষের কিংবা পশুপক্ষীর ওপরে নয়, যাদের অপদার্থ বলে গাল দিয়ে অপমান করা যেতে পারে। গোড়া চটেছে যত নির্জীব পদার্থের ওপর। ওদের নির্জীব ভেবে যতটা নিরীহ মনে করি আমরা, আসলে ওরা ততটাও ভালো মানুষ নয়। হারে হারে ওদের বজ্জাতি। এই দেখো না, কত কষ্ট করে একটা আধুলি সে আদায় করলো মামিমার কাছ থেকে বায়োস্কোপ দেখবে বলে, কিন্তু এক্ষুনি হঠাৎ হাত থেকে পড়ে পাজির পা ঝাড়া আধুলিটা যে কোথায় গিয়ে লুকোলো কে জানে। এইটুকু তো ঘর, তার কোনো জায়গায় খুঁজতে বাকি রাখেনি গোড়া। এ কোণ দেখলো, চেয়ার সরালো, টেবিল নাড়ালো, ছেঁড়া কাগজের বাস্কেটটা পর্যন্ত সন্ধান করলো, কিন্তু না, তার আর পাত্তা নেই। এই তো ঘর, এর মধ্যে কোথায় যে ঘাপটি মেরে বসে আছে। ওই পোস্টার তলায় সেঁধোয়নি তো হতভাগা। আশান্বিত অন্তরে, অত্যন্ত সন্তর্পণে গোড়া পোস্টটাকে তুলল। না, নেই। হতাশ হয়ে মাটিতেই বসে পড়ল গোড়া। ঘরে অতগুলো গদিয়ান চেয়ার থাকা সত্ত্বেও কোথায় যেতে পারে তবে? এই তো চোখের পলকে বলতে গেলে একটু আগেই চকচকে বস্তুটা তার মুঠোর মধ্যেই ছিল। আচ্ছা, দেওয়ালে টাঙানো ওই ছবিগুলোর পেছনে নেই তো? মাটিতে পড়ে একেবারে অতটা লাফিয়ে উঠবে? আধুলিদের হাই জাম্পের রেকর্ড অবশ্য গোড়ার জানা নেই, কিন্তু এতটা যে গোড়া নিজেই লাফাতে পারে না। যাই হোক, তবুও একবার দেখা ভালো। সে মরিয়া হয়ে উঠেছে। যেখান থেকে হোক ব্যাটাকে খুঁজে বের করবেই। বের করে এক্ষুনি ওকে ভেঙে 32 খানা করবে, তবেই ওর রাগ যাবে। তখনই ব্যাটা জব্দ হবে। ওর পক্ষে লুকোনো হবে অন্তত 32 গুণ কঠিন। কিন্তু না, ছবিগুলোর পেছনেও নেই। গোড়ার হাই জাম্পের রেকর্ড ভাঙতে পারা সামান্য আধুলির সাধ্য নয়। ছবিগুলোর পেছনে ওকে না পেয়ে গোড়া একটু খুশি হলো মনে মনে। এমন লুকিয়ে থাকবার কায়দা জানে এই টাকা পয়সাগুলো যে তারিফ করতে হয়, কিন্তু তারিফ করবার মতো তো মনের অবস্থা নয় এখন গোড়ার। ম্যাটিনির শোয়ে ইনভিজিবল ম্যান দেখতে যাচ্ছে সে, কিন্তু ইনভিজিবল আধুলির জন্যে কি বিপদেই না পড়লো দেখো দেখি। গোড়া ভারী চটে গেছে, নইলে স্বভাবত সে সহজে চটে না। ভারী মিষ্টি স্বভাব আমাদের গোড়ার, কিন্তু এখন চটতে হয়েছে ওকে। আধুলির বোঝা উচিত যে গোড়ার এখন সিনেমার তারা, লুকোচুরি খেলার সময় এখন না। না, আধুলির সঙ্গে লুকোচুরি খেলতে এখন রাজি নয় গোড়া। এখন কেন, কোনো সময়ই না। গোড়া আবার মাটিতে বসে পড়ল। কি করবে বলো আর? অসহায় ভাবে সে এবার শুয়েই পড়ল মাটিতে। না, সত্যি এরা বড় অভদ্র আচরণ করছে গোড়ার সঙ্গে, এই সব নির্জীব পদার্থেরা। বাস্তবে কি এদের অত্যাচার অসহ্য হয়ে উঠেছে দিনকে দিন। এই তো গত সপ্তাহে স্কুলের স্পোর্টস দেখতে গিয়ে মার্কাস স্কোয়ারে কি নাকালটাই না সে হয়েছে। গেট বন্ধ হয়ে গেছিল, রেলিং টপকাতে গিয়ে তার অমন জড়ি পেড়ে কাপড়ের দশা ভাবতে গেলে চোখে জল আসে। এক নিমেষে একেবারে ফর্দা ফাইন। তার উপরে এই উপলক্ষে স্কুলের ছেলেরা কি হাসিটাই না হাসলো। এত লোকের সামনে রেলিংয়ের এই দুর্ব্যবহারের কথা এই জীবনে আর ভুলবার নয়। এই তো সেদিন রুমালে ফুল তুলতে গিয়ে মামিমা ছুঁচ হারিয়ে বসলেন। খোঁজ কোথায় গেল ছুঁচটা, কিন্তু আর কি তার পাত্তা আছে? মামিমা বললেন, এই গোড়া, একবার দেখ না বাবা, খুঁজে কোথায় ভুলে ফেললাম, দেখ দেখি। গোড়া জবাব দিচ্ছে, আমি পারবো না মামিমা, আমি এখন কুহকের দেশে পড়ছি যে। স্বীকার করি,
যত রাজ্যের কৌতূহল প্রেমের মিত্তিরের ওই বইখানায় জড়ো হয়েছে, সেই কারণে ছুঁচ খোঁজার আগ্রহ তখন তার না থাকাই স্বাভাবিক। কিন্তু খুঁজলেই ভালো করত গোরা। মামিমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে গোরা ভাবল, যাই চিলেকোঠার ঘরে চুপচাপ বসে পড়ি গে। কিন্তু যেই না কুষাণটায় বসতে যাবে, তার আগেই যে ছুঁচ মহাপ্রভু সেখানে গিয়ে বসে আছেন তাকে জানতো। কাজেই গোরা কুহুকের দেশে পড়তে গিয়ে পড়ল গিয়ে কিনা ছুঁচের কোল ঘেঁষে। মেজমা বললেন, ধনুষ্টঙ্কার থেকে বড্ড ভিজে গেল ছোঁড়াটাই যাত্রায়। মামিমা বললেন, একমাত্র ভগবানের দয়ায়। মেজমামা সংশোধন করে দেন, একমাত্র 3-4 আইডিনের কৃপায় ঠিক সময় মতো পড়েছিল যে। কিন্তু 3-4 আইডিনের জ্বালাই কি গোরা ভুলতে পারবে? সজীব বলতার কামড়ের চেয়ে এই নির্জীব তরল পদার্থের দাঁত কম ধারালো নয়। সত্যি গোরা অনেকবার নিজেকে প্রশ্ন করেছে, নির্জীব বলে কাহাতোকে এদের মার্জনা করা যায়? প্রশ্রয় পেয়ে পেয়ে বড্ড বার বেড়েছে এরা। জুতোর একটা কাঁটা কিছুদিন ওকে কি কষ্টটাই না দিল। কিন্তু জুতো ছেড়ে যেদিন না সে স্লিপার ধরেছে, সেই দিনই দুর্ঘটনা। একটা সামান্য কলার খোসা, হ্যাঁ কলার খোসার কি প্রাণ আছে? থাকলেও নিশ্চয়ই খুব নিচু দরের হবে। গোড়ার বিবেচনায় কলার খোসাদের কিছুতেই মহাপ্রাণদের মধ্যে গণ্য করা যায় না। ব্যাপার আর কি, তাড়াতাড়ি স্কুলে যাবার মুখে একটা কলার খোসার ঠেলায় পড়ে আমাদের গোড়া একেবারে কুপকাত। আর একটা ছেলে কোথাকার কোন রাবিশ স্কুলের কে জানে, গোড়াকে এসে বলল, খোকা উঠো না উঠো না। আর একটু ওইভাবে। গোড়া উঠতে যাচ্ছিল, কিন্তু আত্মসমরণ করল। কেন? বেশ কায়দায় পড়েছ তুমি। তোমার এই ফিগারটা খাতায় টুকে নি, একেবারে যাকে বলে 45th থিওরেম। গোড়া মর্মান্তিক চটে গেল। কলার খোসা এবং ছেলেটা দুজনের ওপরেই, দুটোই সমান বকাটে। কিন্তু তার এই মানহানির জন্যে দায়ী তো ওই কলার খোসাটাই। ছেলেটাও তত নয়, জিওমেট্রিও ততটা নয়। যত নষ্টের মূল ওই অন্তঃশ্বাস শূন্য অপদার্থটা। তার উপরে আজ এই আধুলির উপদ্রব। গোড়া মাটিতে শুয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে এই সব কথাই ভাবছিল। এই সব নষ্ট বস্তুর চরিত্র সংশোধন কি হবে কখনো? বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রীচৈতন্য প্রভৃতি একদা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আমাদের গোড়া আজ সেই সমস্যার মুখোমুখি শুয়ে আছে। তাঁদের ভাবনার বিষয় ছিল মানুষ, কিন্তু গোড়ার উপলক্ষ হচ্ছে অমানুষ। কিন্তু প্রশ্ন সেই একই, কোনোদিন কি উদ্ধার হবে এদের? অন্তত এই আধুলিটার। কোথা থেকে মেজ মামা এসে পড়েন। কিরে, ভুঁয়ে শুয়ে কেন? বিছানা খুঁজে পাচ্ছিস নে? গোড়া তড়াক করে উঠে দাঁড়ায়। বিছানা নয়, একটা আধুলি এইখানে পড়ে গেল এক্ষুনি। বটে, দাঁড়া খুঁজে দেখি বলে মেজমামা এক দৃষ্টে গোড়ার মুখের দিকে চেয়ে থাকেন। আধুলি কি আমার মুখে রয়েছে? গোড়া একবার নিজের মুখের উপর হাত বুলিয়ে দেখে নেয়। যে এখান থেকে বার করবে তুমি? ওই যে দেয়ালের ওই পাটটায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে পলাতক। সত্যিই তো। গোড়া এক লাফে গিয়ে আধুলিটাকে আক্রমণ করে। গোড়ার এই অবস্থার লং জাম্প একটা রেকর্ড যোগ্য। কিন্তু নিতান্তই দিনটা খারাপ তার, নইলে আর একটা রেকর্ড জাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই মেজমামা কখনো তাকে বাগড়া দেন। কোথায় যাওয়া হচ্ছে আধুলি নিয়ে? বায়োস্কোপে নিশ্চয়ই। রবিবার বলে বুঝি পড়তে নেই? হ্যাঁ, নিয়ে আয় জিওমেট্রি। জিওমেট্রি খুলে বসতে হলো গোড়াকে। চেঁচিয়ে চেঁচিয়ে পড়। পড়ছিস কিনা আমিও ঘর থেকে শুনবো। মেজমামা শেলফ থেকে ডিটেকটিভ নোবেলটা টেনে নিয়ে পাশের ঘরের সোফায় গিয়ে শটান হন। গোড়া চেঁচিয়ে পড়া শুরু করে। ওর মনে ভয়ানক প্রতিহিংসা প্রবৃত্তি জেগে ওঠে। এমন জোর চেঁচাবো যে মামাকে নিজেই এসে থামাতে হবে।
আরাম করে নোবেল পড়া দফা রফা করে তবে ছাড়বে। হ্যাঁ, গোরা আজ মরিয়া, বিশ্ব সংসারের ওপর সে আজ বীতশ্রদ্ধ। মামিমা ঘরে ঢোকেন, গোরা চোখ তুলে একবার দৃকপাত করে মাত্র, কিন্তু তার তারস্বর থামায় না। ভারী শোরগোল তুলেছিস যে। পড়ছি যে, দেখতে পাচ্ছ না? কি পড়ছিস? জানি নে। না, চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছিস, অত জানিস নে? গোরা গম্ভীরভাবে জবাব দেয়, পড়ছি, কিন্তু শুনছি না। মামিমা হাসতে থাকেন। তা বেশ করেছিস, কিন্তু আজ সন্ধ্যাবেলায় কোথাও বেরোসনি যেন? আজও ঘোষ সাহেবের বাড়ি পার্টি আছে। হ্যাঁ, বলো কি, পার্টি আছে আজও? হ্যাঁ। আসন্ন ভোজের ভরসায় গোরা কিছুটা চাঙ্গা হয়ে ওঠে। আচ্ছা মামিমা, তুমি বলছিলে না, হ্যাঁ, তুমি বলছিলে না যে কোন বৈজ্ঞানিক নাকি আবিষ্কার করেছেন যে জড় পদার্থেরও সব প্রাণ আছে? হ্যাঁ, জগদীশচন্দ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, জানো তো, আমি রোজই তার প্রমাণ পাই। আমি খুব বিশ্বাস করি, সত্যি। জগদীশচন্দ্রকে একটা চিঠি লিখে জানাবো এই কথা। তা জানাস? তাহলে একটা খাম দিও তুমি, কেবল প্রাণ নয়, পেটে পেটে ওদের দুষ্ট বুদ্ধিও। তোমার সেই আধুলিটার কীর্তি শুনবে? একটু আগেই হাত থেকে পড়ে ওই কোণে গিয়ে এমন লুকিয়েছিলেন যে আমি তো কিছুতেই খুঁজে বার করতে পারছিলাম না। কি বার করলো তবে? মেজো মামার টেরা চোখ। টেরা চোখে অনেক সুবিধা, বুঝলি মামিমা? হায়, আমার যদি চোখ টেরা হতো। গোরা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আয়না নিয়ে অনেক চেষ্টা করেছি, বুঝলি মামিমা, কিন্তু কিছুতেই হয় না। চোখকে নির্জীব পদার্থের মধ্যে গণ্য করা যায় কিনা গোরা বিবেচনা করতে থাকে। মামিমা বললেন, দেখিস, সাবধান, আজকের পার্টিতে যেন আবার সেদিনকার মতো না হয়। আগের পার্টির সেই দুর্ঘটনার কথা ভাবতেও গোরা শিউরে ওঠে। কিন্তু সে কি গোরার দোষ? আর যদি তাও হয়, তাহলে তার একার দোষ নয়। হয়েছে কি, আলুর দমের প্লেট থেকে একটা গোটা আলুকে যেমন না সে বাগাতে যাবে, আলুটা করলো কি, গোরার হাত থেকে কি কৌশলে বলা যায় না, নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে অকস্মাৎ যেন আকাশে উঠতে শুরু করে দিলে। গোরা বিস্মিত নেত্রে তাকিয়ে দেখল, আকাশে উল্কাপাতের বেলা যা হয় তেমনি অদ্ভুত ব্যাপার। আলুর দমটা যেন নক্ষত্র বেগে শূন্য পথ দিয়ে ছুটে চলল। ডিনার টেবিলের এক্কেবারে ওধারে বসেছিলেন ঘোষ সাহেব। লাগবি তো লাগলো গিয়ে তাঁরই নাকের আগায়। ঘোষ সাহেব আর্তনাদ করে উঠলেন, বাবা রে, কি লাগলো আমার নাকে? কি লাগলো? চারিদিকে তাকালেন, কিন্তু কোথায় তাকে খুঁজে পাওয়া যাবে? ঘোষ সাহেবকে বক্সিং এর প্যাঁচে কাবু করে সে তখন জানলা দিয়ে সবেগে প্রস্থান করেছে। গোরার ভাগ্য ভালো যে মামিমা ছাড়া এই উল্কাপাত, মানে আলুর দম পাত, আর কারুর নজরে পড়েনি। মামিমা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। ও কিছু না মিস্টার ঘোষ, ও কিছু না, ওই আলুর দমের কাই মাত্র। ঘোষ সাহেব রুমাল দিয়ে নাক মুছলেন। তাই তো, আলুর দমের কাই তো বটে, কিন্তু তার সন্দেহ হয়। কাই তো দেখছি, কিন্তু কাই এত জোরে লাগবে? তিনি ঘাড় নাড়তে থাকেন। কাইয়ের কখনো এত জোর হতে পারে না। গোরা দেখল ঘোষ সাহেবের সন্দেহকে বেশি দূর এগোতে দিলেই সর্বনাশ। কাইয়ের সবলতার পক্ষে ওকালতি করা সে প্রয়োজন মনে করল। তাড়াতাড়ি বলল, আপনি কি ভাবেন যে কাই জিনিসটা খুব রোগা? মানে তার গায়ে একটুও জোর নেই? ঘোষ সাহেব নাকে হাত বুলোতে বুলোতে গোরার দিকে সন্দিগ্ধ দৃষ্টিপাত করেন। নিশ্চয়ই না। আপনি তাহলে বলবেন যে আলুর গায়েও জোর নেই, তাই তো? বেশ, একটা আলুর দম টিপে ভাঙুন দেখি। বলে গোরা সাবধান হয়ে বসে। নিজের নাক তো বাঁচাতে হবে। আলুর দম টেপা মানেই আসন্ন বিপদ। যদিও যে টেপে তার বিশেষ নয়,
কিন্তু গোরার নাকের ফাঁড়া সেদিন কাটলো। ঘোষ সাহেব কি ভেবে বলা যায় না, হাতের সাহায্য না নিয়েই দাঁতের সাহায্যেই আলুর দমের শক্তি পরীক্ষা করলেন। গোরা মামিমাকে আশ্বাস দেয়, তুমি ভেবো না মামিমা, পাজি আলুর ছায়াও মারাবো না আজ। কিন্তু তা তো নয়, কি করলে চোখ টেরা হয় তাই কেবল ভাবছি আমি। কেন বলতো? গোরা মুখখানা ভারী গম্ভীর করে তোলে। টেরা চোখ হলে নেমন্তন্ন বাড়ি গিয়ে ডবল খাওয়া যায়। বলিস কি রে? তুমি অবাক হচ্ছ মামিমা? কেন, সেদিন ঘোষ সাহেবের বাড়ি মেজো মামা কি করলেন? তোমার পাশেই বসে নিজের প্লেট থেকেও খাচ্ছিলেন, আবার নিজের প্লেট মনে করে আমার প্লেট থেকেও তুলছিলেন। আমার তো ভালো করে খাওয়াই হলো না সেদিন। মামিমা হাসতে থাকেন। আজ থেকে তুই আমার পাশেই বসিস। তা না হয় বসবো, বসতেই তো হবে আমাকে, যতদিন না চোখ দুটোকে টেরা করতে পারছি। সচক্ষে দেখে তো মেজো মামার প্লেট থেকে তুলতে পারবো না, কিন্তু কত কষ্টই না করছি বলো। বলে গোরা কপাল কুঁচকে মুখ বেঁকিয়ে চোখের অদ্ভুত এক ভঙ্গি করে। দেখো না মামিমা, দেখো না, হচ্ছে হচ্ছে। ও হবার নয়। গোরা হতাশ ভাবে মাথা নাড়ে। আমি রোজ 1 ঘন্টা করে চোখের এক্সারসাইজ করি বুঝলে মামিমা, তবু হয় না। চোখ ভারী শয়তান, ওকে সোজা করা মানে বাঁকা করা ভারী শক্ত। বেশ, খাবার জন্যই তো তোর চোখ টাড়া করা। তা এমনি তোর পেটে যত ধরে খাস। হুম, এমনি কেমন চক্ষু লজ্জা করে না, কিন্তু খাওয়াই কি সব? টেরা চোখে আরো কত সুবিধা। মেজো মামা অত বিদ্বান হলো কি করে? 5-5টা পাশ করা কি মুখের কথা? অথচ মেজো মামা চেঁচিয়ে পড়া দূরে থাক, কোনোদিন পড়ার বইও ছোঁয়নি, কেবল টেরা চোখের গুণে। কি রকম? মামিমার কৌতূহল হয়। পরীক্ষার হলে বেমালুম পাশের ছেলের খাতা থেকে টুকে মেজো মামা নিজেই একজনের কাছে গল্প করেছিলেন, আমি শুনেছি। যে সময় গাঢ় ভাবছে তিনি নিজের খাতায় চোখ রেখেছেন, সেই সময় তিনি অন্য ছেলের খাতা থেকে বেমালুম টুকছেন। আগাগোড়া টুকে পাস বুঝলে মামিমা। আমাকেও যদি মেজো মামার মতো 5-5টা পাস করতে হয়, তাহলে আমার চোখও টেরা করে দিতে হবে কিন্তু, বুঝেছ? আচ্ছা মামিমা, ওষুধ খেলে কিংবা চোখের অপারেশন করলে হয় না? মামিমা হাসতে থাকেন। টেরা চোখের জন্য তুই মামার চাকরি যায় যায় হয়েছি তা জানিস? কেন কেন মামিমা? ছেলেরা সব খেপে গেছে ওর উপরে। মাস্টারি কাজ বুঝি থাকে না আর। এবার স্কুলের টেস্টে উনি গার্ড হয়েছিলেন বুঝেছিস। 103 জন ছেলে পরীক্ষা দিচ্ছিল, তার মধ্যে 20টাকে তিনি নকল করতে ধরে ফেলেছেন। কখন অন্যদিকে তাকাচ্ছেন আর কখন তাদের দিকে তাকাচ্ছেন ছেলেরা বুঝতে পারেনি কি না। মেজো মামার বেলা সব উল্টো। সেই সেই তো, সেই 20টার তো পরীক্ষাই দেওয়া হলো না। বাকি 30টা ছেলে নকল করবার সুযোগ পেল না বলে পাশই করতে পারলো না। সব এবার ডিসঅ্যালাউড, ক্লাসকে ক্লাস। আবার টেস্ট হবে বুঝেছিস। উনি বলেছেন উনি আবার গার্ড দেবেন। শুনে তো ছেলেরা সব খেপে গেছে। সমস্ত স্কুল স্ট্রাইক করবে নাকি? হাঙ্গার স্ট্রাইকও করতে পারে। তাহলে তো ভারী মুশকিল। মুশকিল বলে মুশকিল, সবাই ওকে ইস্তফা দিতে বলেছেন, নইলে স্কুল নাকি তুলে দিতে হয়। গোরা সহানুভূতি প্রকাশ করে। এক কাজ করা যাক না মামিমা, আমরা দুজনেই অপারেশন করে চোখ বদলে নিই না কেন? মেজো মামাকে আর তো পাস করতে হবে না, কি দরকার তার টেরা চোখ রাখবার? সহসা সে উৎসাহিত হয়ে ওঠে। হ্যাঁ মামিমা, বুঝলে আমার না এক ডাক্তার বন্ধু আছে, ক্যাম্পবেলে পড়ে। আমি বললেই সে চোখ কেটে দেবে, কিন্তু মেজো মামা রাজি হলে হয়। আচ্ছা, আমি রাজি করাবো খুন। এখন তাড়াতাড়ি জামা কাপড় পরে তৈরি হয় না তো, ঘোষ সাহেবের আবার আসার সময় হয়ে গেল। এ কি, এ আবার কি ছিঁড়ির জামা পরা? গোরা তাকিয়ে দেখে স্ট্রাইপের শার্টটা সে উল্টো করেই গায়ে দিয়েছে।
স্ট্রাইপের চকচকে দিকটা ভেতরে ঢাকা পড়েছে, তবু এতক্ষণ তার খেয়ালই হয়নি। গোরা নিজের অমনোযোগে অবাক হয়ে যায়। ও, তাই উনি খাবার সময় বলছিলেন যে সকাল থেকে গোড়া একটা নতুন জামা গায়ে দিয়ে রাখছে। কিন্তু কি ভোলা মন হয়েছে দেখো আমার। আমি কিনে দিয়েছি জামাটা, কিন্তু কখন যে কিনে দিল কিছুতেই মনে পড়ছে না। আর এদিকে বাবা উল্টো করে শার্ট পরা হয়েছে। মামিমার হাসি আর থামে না। হ্যাঁ, তাই তো, কি সর্বনাশ! সকাল থেকে গোরা এই জামা গায়ে দিয়েই তো ট্রামের অল ডে টিকিটে সমস্ত কলকাতা ঘুরে এসেছে। আর কত লোকের চোখেই না পড়েছে। তাদের তো আর মেজো মামার মতো টেরা চোখ নয় যে তারা নতুন জামা পরতেই শেখেনি। নেহাত আনাড়ি। কি লজ্জার কথা ভাবো দেখি। গোরার বিরক্তি চরমে ওঠে। আমি কি আর উল্টো করে পড়েছি নাকি? বরং আমাকেই তো উল্টো করে পড়েছে জামাটা। আরে এরা যে কি দুষ্টু তুমি জানো না মামিমা। এরা যা লেগেছে না আমার পেছনে, আমি আর পেরে উঠছি না এদের সঙ্গে। গোরার কাঁদতে বাকি থাকে কেবল। এই হতচ্ছাড়া জামাটা গোরাকে কি অপমানটাই না করেছে আজ সারা দিন, অথচ গোরাকে তা মোটে জানতেই দেয়নি। না জানিয়ে অপমান, হ্যাঁ? তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। একে ছিঁড়ে কুটি কুটি করলে তবেই গোরার রাগ যায়। হ্যাঁ, তাই করবে গোরা। এক্ষুনি একে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। ইতর বস্তুদের অভদ্রতার চূড়ান্ত শোধ তুলে সে ছাড়বে আজ, এই তার প্রতিজ্ঞা। জামাবধের দৃঢ় সংকল্প নিয়ে গোরা সব এগে বেরিয়ে যায়। সন্ধ্যার মুখে ঘোষ সাহেবের মোটর গাড়ি গোরাদের বাড়ি ঢুকলো। গোরা তখন তার বন্ধু ঘুন্টির সঙ্গে মার্বেল খেলায় মত্ত। ঘোষ সাহেব গাড়ি থেকে নামতেই গোরা ছুটে আসে। মিস্টার ঘোষ, বুঝলেন মিস্টার ঘোষ, আমরা না কেউ আজ পার্টিতে যেতে পারবো না, বুঝলেন মিস্টার ঘোষ। আরে মেজো মামা এই মাত্র, বুঝলেন, এই মাত্র পা ভেঙে ফেলে হাসপাতালে গেছেন। হ্যাঁ, বলো কি? কিরকম পা ভেঙে ফেললেন? কিরকম? তখন আবার আমি আর ঘুন্টি এই লনে মার্বেল খেলছি, আর ওইখানে ওই যে সিঁড়ি, ওই যে 3টে ধাপ, ওই সিঁড়ি দিয়েই মেজো মামা নামছিলেন। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি বল কি, কিন্তু মেজো মামা দেখতে পাননি। হ্যাঁ, দেখতে পাননি কিরকম আবার? আমি তো স্পষ্টই দেখলুম তিনি সিঁড়ি দেখেই নামছেন, কিন্তু পরে জানা গেল তা নয়। সিঁড়ির দিকে তিনি তাকিয়ে ছিলেন বটে, কিন্তু দেখছিলেন ওই গির্জার ঘড়িটায়। হ্যাঁ, মেজো মামার কোনো দোষ নেই, বুঝলেন মিস্টার ঘোষ। ওই সিঁড়িগুলোই ভারী পাজি, ওই সিঁড়িগুলোই। হ্যাঁ, আমাকেও যে কতবার যে ফেলে দিয়েছে না, কিন্তু পা ভাঙতে পারিনি। কেন জানেন? আমার পা ভারী শক্ত কিনা, তাই। হ্যাঁ, সমাপ্ত।